হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস মাইন্ড ফিজিক্স এ ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিনকে আমরা মোশন অ্যান্ড 1D চ্যাপ্টারটা মোটামুটি শেষ করেছিলাম। নতুন ভিডিও, পুরনো ভিডিও সবকিছু মিলিয়ে ওই প্লেলিস্টটা কমপ্লিট হয়ে গেছে। তাই আজ থেকে আমরা ভেক্টরের চ্যাপ্টারটা শুরু করব। ভেক্টরের চ্যাপ্টারটা ক্লাস 11-12 এর যত চ্যাপ্টার রয়েছে তাদেরকে কম্বাইন করলেও সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন? তার কারণ তোমরা ছোটবেলায় মনে করে দেখো, ছোটবেলায় তোমরা যখন অঙ্ক করার আগে যোগ বিয়োগ করাটা শিখেছিলে। তো এই ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে এই যোগ বিয়োগের চ্যাপ্টার। মানে তোমরা এই চ্যাপ্টারটা যদি করতে পারো তাহলে ক্লাস 11 আর 12 এর যত জায়গাতে পড়ো ভবিষ্যতে তোমাকে অ্যাডিশন, সাবট্রাকশন, যোগ বিয়োগ, গুণ ভাগ করতে হবে, সব জায়গাতে কিন্তু এই ভেক্টরের রুলস মেনে করতে হবে। তার কারণ ক্লাস 11-12 এর চ্যাপ্টারগুলোতে বেশিরভাগ জায়গাতে কি রয়েছে? ফোর্স রয়েছে, বল রয়েছে, আর সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাছাড়াও ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই সমস্ত টার্মসগুলো রয়েছে। এবং তাই জন্য এই জিনিসগুলোকে এগুলো সবই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাই এদেরকে কি করে যোগ বিয়োগ করতে হয় সেটা যদি তুমি না ভালো করে জানো তাহলে কিন্তু ক্লাস 11-12 খুব অসুবিধা হয়। আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা অফলাইনে ভর্তি হয় তাদের প্রত্যেক একটা জায়গায় প্রবলেম থাকে। ধরো যারা ক্লাস 11 এর মিডলের পর থেকে ভর্তি হলো বা 12 ভর্তি হলো, তাদের অনেক সময় ভেক্টর জায়গাটা কাঁচা থেকে যায়। তো তাই জন্য তোমাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এই ভেক্টরের সিরিজটাকে আমরা চাই তোমরা সব থেকে বেশি ভালো করে খুঁটিয়ে দেখো। তোমরা 11-এ পড়ো কি 12-এ পড়ো, যেখানেই পড়ো না কেন, ভেক্টরের বেসিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আমি দেখেছি অনেক জায়গাতে ভেক্টরসের ক্লাস ইউটিউবে রয়েছে, কিন্তু সেখানে তারা তাদের মতন করে করিয়েছে, কিন্তু সেখানে মনে হয় জিনিসপত্রগুলো খুব একটা বেশি গোছানো নয়। তো আমি আমার মতন করে যতটা পেরেছি গুছিয়ে চেষ্টা করেছি এই ভিডিওটা তৈরি করার, যেখানে তুমি ভিডিওটা যতগুলো সিরিজ আছে ততগুলো যদি দেখো, খুঁটিয়ে দেখো, তাহলে কি হয়ে যাবে, তোমার ভেক্টরসের রিলেটেড যত ডাউটস রয়েছে, যত প্রবলেমস রয়েছে, সেগুলো সব খুব ইজিলি সর্ট আউট হয়ে যাবে। এই হচ্ছে আমার ক্লেম। তাহলে চলো, আজকের ক্লাসটা শুরুর দিকটা মোস্টলি থিওরিটিক্যাল ক্লাস হবে। সেখানে আমরা বিভিন্ন টাইপের ভেক্টরস কি, ভেক্টরস কত রকমের টাইপ আছে, সেই জিনিসগুলো তো জানবো। তারপরে ধীরে ধীরে যত পিছনে যাব তত সেখানে গিয়ে ভেক্টরের মধ্যে আস্তে 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 ঢোকার চেষ্টা করবো। তাহলে চলো ক্লাসে স্টার্ট করা যাক। প্রথমেই বলবো যে ভেক্টর আর স্কেলার এই দুরকম কোয়ান্টিটি বা রাশি তোমরা জেনেছো, রাইট? তাহলে দেখে নি স্কেলার কাকে বলে। স্কেলার উইথ দ্য কোয়ান্টিটি হুইচ অনলি হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড নো স্পেসিফিক ডিরেকশন। ঠিক আছে, যে রাশির মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। নির্দিষ্ট অভিমুখ মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে একটা দিক থাকা দরকার। এরকম না যে ধরো এরকম তোমার একটা বল নিলে, ঠিক আছে, তোমরা পাস্কালসের সূত্র মনে আছে তোমাদের, যে বলটাকে আমি ওপরের দিকে নিচের দিকে যদি আমি দুদিক থেকে যদি বল দিই তাহলে কি হবে, ওর মধ্যে একটা প্রেশার তৈরি হয়ে যায়। সেই প্রেশার কোন দিকে কাজ করে? সব দিকে। ঠিক, তাহলে যেহেতু এর সব দিকে কাজ করছে, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। আবার ধরো এরকম হতে পারে, একটা বস্তু নিলাম, তার মাস হচ্ছে এম, ভর হচ্ছে এম। এই যে মাস, এই মাসেরও কিন্তু কোনো অভিমুখ হয় না। মানে কি হতে পারে, যে ধরো দেখতে পাচ্ছি যে কোনো অবজেক্ট বা মানে কোনো কোয়ান্টিটি, তার নির্দিষ্ট কোনো অভিমুখ নেই অথবা অনেক অভিমুখ রয়েছে। তো এই দুটো জিনিসকে কিন্তু আমরা ধরবো স্কেলার কোয়ান্টিটি। মানে মানে ধরো তোমার কোনো বন্ধু রয়েছে, তুমি তাকে ফোন করলে, কি রে কাল স্কুলে যাবি, ও তোমাকে বললো হ্যাঁ, অন্য কাউকে বললো না, তার মানে কি, তার অনেকগুলো রেসপন্স হতে পারে। তো সবগুলো যার অনেকগুলো রেসপন্স, সেই রেসপন্সটাকে নেবো না, যার একটাই রেসপন্স তাকে নেবো, তার কথা বিশ্বাস করবো। তেমনি স্কেলার মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট মান রয়েছে কিন্তু অভিমুখ অনেক রকম হতে পারে। তো সেইগুলোকে আমরা তখন বলবো হচ্ছে স্কেলার রাশি। ঠিক, তোমরা একটা সময় ছোটবেলায় পড়েছিলে বা এত এখনো 11-12 বইগুলো দেখতে পাবে, যার মান আছে অভিমুখ নেই, সেটা ভুল কথা। যার মান আছে কিন্তু নির্দিষ্ট অভিমুখ নেই, স্পেসিফিক ডিরেকশন নেই, তাকে কি বলবো? তাকে বলবো স্কেলার কোয়ান্টিটি, রাইট? তাহলে কি বললাম? স্কেলার কোয়ান্টিটি হলো এক্সাম্পল কি? এক্সাম্পল হয়ে গেল প্রেসার মানে চাপ, তারপরে ভর মাস, সময় টাইম, ওয়ার্ক ডান কার্য, এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির কি মান আছে কিন্তু নির্দিষ্ট অভিমুখ নেই। এবারে চলে যাও ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? যে রাশির মান ও নির্দিষ্ট অভিমুখ আছে তাকে ভেক্টর রাশি বলে। মানে মান তো রয়েছে কিন্তু একটা নির্দিষ্ট দিকে একটা অভিমুখ রয়েছে, তাকে কি বলবো? তাকে বলে ভেক্টর কোয়ান্টিটি। এটা কি, ধরো তুমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তুমি এরকম ছিলে, এখান থেকে ধরো তুমি এইদিকে 5 মিটার গেলে, ঠিক আছে, 5 মিটার গেলে মানে তাহলে তুমি এখান থেকে কতটা তোমার সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 মিটার। কোন দিকে? ডান দিকে বা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে তোমার একটা মান রয়েছে, তোমার সরণের একটা মান রয়েছে এবং তার জন্য একটা নির্দিষ্ট ডিরেকশনও রয়েছে। ধরো একটা অবজেক্ট নিলাম,
একটা বস্তু নিলাম, তার ওজন কাজ করছে নিচের দিকে, ওজন সবসময় নিচের দিকেই কাজ করে, তো তার মানে তার যেহেতু একটা মাস রয়েছে, তার একটা ওয়েটও রয়েছে, তার একটা নির্দিষ্ট মান রয়েছে এবং তার একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, ডিরেকশনও রয়েছে, তো এইগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি, রাইট? তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হতে পারে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ভেলোসিটি বা বেগ, অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এবং ফোর্স বা বল, রাইট? ওকে, এবারে বলবো আরেকটা ছোট্ট জিনিস, টেন্সার। এই টেন্সারটা তোমাদের সিলেবাসে নেই, বাট স্টিল যদি কখনো 1 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দেয় বাই চান্স এদিক ওদিক থেকে, কারণ বইয়ের মধ্যে স্টার মার্ক করে অনেক জায়গায় দেওয়া থাকে, তো তাই জন্য ছোট্ট করে বলে দিলাম। টেন্সার মানে হচ্ছে যে রাশির মান ও বিভিন্ন অভিমুখ রয়েছে। দেখো টেন্সার মানে কি, এর বিভিন্ন অভিমুখ হতে পারে, ওটা অ্যালাউড, মানে এরকম না যে ওটা স্কেলার রাশি হয়ে গেল। টেন্সার মানে হচ্ছে যার বিভিন্ন দিকে অভিমুখ থাকতে পারে, আর ওখানে কি হতো, থাকবেই। যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক, ঠিক আছে? এই জিনিসটা কি জড়তা ভ্রামক বা এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো তোমাদের লেটার যত চ্যাপ্টার দিকে আমরা এগোবো তত এই জিনিসপত্রগুলোকে ধীরে ধীরে জানতে পারবো। আপাতত জেনে নাও এইরকম একটা জিনিস হয়, আমরা যখন আরো 3-4টে চ্যাপ্টার পরে যাব সেখানে জড়তা ভ্রামক নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং তখন এই টেন্সার কোয়ান্টিটি সম্বন্ধে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। চলো তাহলে বাদ বাকি জিনিসপত্রগুলো পড়া যাক। দেখো কি বলছে, স্কেলার, স্কেলার এবং ভেক্টরের মধ্যে তাহলে ডিফারেন্স কি? দেখো স্কেলারের মান আছে, নির্দিষ্ট অভিমুখ নেই, ভেক্টরের মান ও নির্দিষ্ট অভিমুখ দুটোই আছে, রাইট? সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয়, মানে 2 আর 3 যোগ করলে 4 হলো, 1 আর 4 যোগ করলে 5 হলো, এইরকম যেভাবে আমরা অ্যাড করি, ধরো তোমার কাছে 10টা রসগোল্লা ছিল, তুমি আরো 5টা রসগোল্লা নিলে, তোমার কাছে 15টা রসগোল্লা হয়ে গেল। এইরকম ভাবে আমরা অ্যালজেব্রিক রিয়েলে যোগ বিয়োগ করতে পারি, বা তুমি ওখান থেকে 2টো খেয়ে নিলে, 3টে খেয়ে নিলে তোমার কাছে 12টা পড়ে রইল, ঠিক এইভাবে তোমরা যোগ বিয়োগ নীতিতে করতে পারো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই রকম ভাবে হবে না, এখানে কিন্তু বীজগাণিতিক রুল সেগুলো অ্যালাউ হয় না, এখানে রুলটা একটু আলাদা। সেই রুলটা কি আমরা ধীরে ধীরে বলবো, কিন্তু ওটা অতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, এখানে অনেক রকমের ফর্মুলা রয়েছে, একটু ক্যালকুলেশনস রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাবো। ধরো তোমাকে বললো 3 আর 4 5 হচ্ছে, তুমি বলবে অবাক হয়ে গেলে 3 আর 4 5 কি করে হয়, 3 আর 4 তো 7 হয়। হ্যাঁ, ভেক্টর এরকম হতে পারে। তো এই ক্যালকুলেশনটা আমরা ধীরে ধীরে দেখবো, শিখবো, বাট চলো দেখতে থাকি কি হচ্ছে। থার্ড, স্কেলারের গুণফল সবসময় স্কেলার হয়, তাই না? ধরো তুমি কারোর কি বলবো, দূরত্ব আর সময় তাকে গুণ করলে কি পেয়ে গেলে, তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে, সরি বেগ, বেগ না দ্রুতি, দ্রুতিকে সময় দিয়ে গুণ করলে স্কেলার ইন্টু স্কেলার তুমি কি পেয়ে গেলে, দূরত্ব পেয়ে গেলে, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে ওটা স্কেলার হয়ে গেল। স্কেলারকে স্কেলার দিয়ে গুণ করলে সবসময় স্কেলারই পাবে, কিন্তু ভেক্টরকে ভেক্টর দিয়ে যদি তুমি গুণ করো তাহলে তুমি স্কেলারও পেতে পারো, ভেক্টরও পেতে পারো, ঠিক আছে? তো এটা কখন স্কেলার পাবো কখন ভেক্টর পাবো সেটা ধীরে ধীরে ক্লাস যত এগোবে তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট মোটামুটি ডিফারেন্স যদি বুঝতে হয় এই 3টে পয়েন্ট আপাতত তোমরা নোট ডাউন করে রাখতে পারো। চলো তারপরে কি বলা যায়, তারপরে হচ্ছে টাইপস অফ ভেক্টর, ঠিক আছে? এখন আমরা কি করব, যত রকমের টাইপস রয়েছে ভেক্টরস গুলো সেইগুলোকে নিয়ে ডিসকাস করব। দেখো প্রথম টাইপটা কি বলছে, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর বা সম ভেক্টর। ধরো আমি এখান থেকে এইখানে গেছি আর এখান থেকে এইখানে গেছি, ঠিক আছে? একই জিনিস, মানে ধরো এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও এক্স অ্যাক্সিস বরাবর, এটাও এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে কি, তার মানে যদি দুটো ভেক্টরের মান এবং অভিমুখ সমান হয়, দুই ভেক্টরের মান ও অভিমুখ সমান হয়, দুটোকেই সমান হতে হবে, তবে বলবো তারা সমভেক্টর, ঠিক আছে? ইংরেজিটাও বলে দিই, ইফ টু ভেক্টরস হ্যাভ সেম, মানকে ভালো কথা বলে ম্যাগনিটিউড। ইংলিশ টার্মস গুলো যাতে তোমাদের বাংলা ভার্সনে পৌঁছে, তাদেরকেও বলবো ইংলিশ টার্মস গুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হও, কারণ তোমরা যত ধীরে ধীরে কম্পিটিটিভ এক্সাম বা এই টাইপের এক্সামগুলো সলভ করতে থাকবে তখন কিন্তু তোমাকে ইংলিশ বইয়ের দিকে বেশি ঝুঁকতে হবে, তাই টার্মস গুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়াটা কিন্তু তোমাদের খুব দরকারি। ম্যাগনিটিউড আর অভিমুখ, অভিমুখ মানে হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, তারপরে কি প্যারালেল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর,
প্যারালাল ভেক্টর মানে কি, ধরো দুটো ভেক্টর, তাদের ডিরেকশন একই দিকে, তাদের একটার ভ্যালু বেশি একটার ভ্যালু কম হতেই পারে, কিন্তু দুজনের ডিরেকশন অভিমুখ একই দিকে, দুটোই দেখো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে। তুমি এইভাবে করতে পারো অথবা এইভাবেও করতে পারো, দুটো এক লাইন বরাবর হতে পারে, কারণ সেটা মানো তাহলে আলটিমেটলি তাদের ডিরেকশনটা সেম হতে হবে। মানে প্যারালাল ভেক্টর মানে প্যারালাল লাইন হতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। প্যারালাল ভেক্টরস মানে কি হতে হবে, যে তাদের ডিরেকশন তাদের অভিমুখ যেন একই দিকে হয়। দেখো দুজনেই কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, রাইট, তাহলে তাকে বলবো সমান্তরাল ভেক্টর। বা তুমি এইভাবেও আঁকতে পারো, ঠিক আছে, দুজনে একই অভিমুখে যাচ্ছে, ও যে কোনো দিকে যেতে পারে, উপরের দিকে নিচের দিকে ডাইনে বাঁয়ে যে কোনো দিকে যেতে পারে, অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে এবার কি বলবো, প্যারালাল ভেক্টর মানে হচ্ছে যদি দুই ভেক্টরের অভিমুখ একই হয়, মানে if vectors have same direction, তাহলে যদি দুটো প্যারালাল ভেক্টর সমান্তরাল ভেক্টর হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা মানে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে, যেহেতু এরা সমান্তরাল তাই তাদের মধ্যে অ্যাঙ্গেল 0। বিপরীত ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল মানে প্যারালাল দেখেছিলাম মানে হচ্ছে যাদের ডিরেকশন একই দিকে, কিন্তু অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে যাদের ডিরেকশন কমপ্লিটলি উল্টো। যে ভেক্টর গুলির অভিমুখ বিপরীত, ঠিক আছে, অপোজিট ডিরেকশন হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, কারণ একটা চলে যাচ্ছে এই দিকে একটা চলে যাচ্ছে এই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তাহলে আমি কি লিখবো, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে কি বলবো, কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর। সমরেখ মানে কি, যে একই রেখা বা একই লাইন বরাবর কাজ করছে। দেখো এখানে যদি একটা ভেক্টর নিই, এটা ভেক্টর এ এটা ভেক্টর বি, দুজনে একই দিকে কাজ করছে, এটা কি সমরেখ ভেক্টর? হ্যাঁ। বা যদি দুটো অ্যান্টি প্যারালাল ভেক্টর নিই, এটা পি এটা কিউ, দেখো দুজনে কিন্তু আলাদা ডিরেকশনে কাজ করছে, মানে থিটা ভ্যালু 0 হতে পারে 180ও হতে পারে। এখানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কি একই ডিরেকশনে যাচ্ছে, থিটাটা হচ্ছে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর এখানে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে থিটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু তারা কিন্তু শুধু প্যারালাল হবে না, প্যারালাল মানে কি একই দিকে যাচ্ছে, কিন্তু এখানে এক রেখায় থাকতে হবে, তখন তাদেরকে বলবো সমরেখ। মানে দুই ভেক্টর একই সরল রেখায় অবস্থিত হলে তাকে কি বলা হয়, তাকে বলা সমরেখ। ইফ টু ভেক্টরস আর সিচুয়েটেড অন এ লাইন, স্ট্রেট লাইন বা লাইন যা ইচ্ছা বলো, ঠিক আছে। এবারে সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর। সমবিন্দু বা কনকারেন্ট মানে কি, ধরো আমি এখানে অনেকগুলো ভেক্টর রাখলাম, এটা এই দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছে, ধরো এর নাম এ এর নাম বি এর নাম সি। দেখো ভেক্টর যখনই আমি লিখছি তখন কি করছি, ওদের মাথার উপরে একটা অ্যারো সাইন দিয়ে দিচ্ছি। এই অ্যারো সাইনটা মানে বেসিক্যালি যে ওর একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, নট নেসেসারিলি ডিরেকশনটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকেই যাবে, কিন্তু অ্যারোর পয়েন্টটা ওই দিকে করা হয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা একটা রাশি যার একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, মানে এটা একটা ভেক্টর। তার মানে স্কেলার কি হয়, স্কেলারের মাথায় কোনো অ্যারো থাকবে না, ভেক্টর রাশি থাকলে তার মাথায় একটা অ্যারো থাকবে, রাইট। দেখো এবার এইখানটা এই যে তিনটে ভেক্টর নিয়েছি আমি, তিনটে ভেক্টর কিন্তু ধরো এই ও পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি বলবো, তাহলে এগুলোকে বলবো সমবিন্দু। যে ভেক্টরগুলি একই বিন্দুগামী হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে সমবিন্দু।
দেখো এইখান থেকে এই জিনিসগুলো সব বাইরের দিকে যাচ্ছে, এগুলোকে বলছে আউটওয়ার্ড ভেক্টর। আর যদি এরকম হতো সবকটা ভেক্টর একই জায়গাতে এসে ঢুকতো, মিশতো, মানে ভিতরের দিকে আসে, তাকে বলতাম ইনওয়ার্ড বা অন্তর্মুখী। আর এটা আউটওয়ার্ড বা বহির্মুখী। ঠিক আছে, তাহলে সমবিন্দু মানে কি? ইফ ভেক্টরস পাসিং থ্রু আ কমন পয়েন্ট, তাহলে তাকে বলবো সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর। পরেরটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ধরো তোমাকে একটা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে। ধরো এইখানটাতে এর পজিশন হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট পি, এটা হচ্ছে তার অরিজিন। ঠিক আছে, তাহলে অরিজিন থেকে বা কেন্দ্র থেকে যদি ওই ভেক্টরটার পজিশন অবধি আমি একটা ভেক্টর টানি যেটা কেন্দ্র থেকে গেছে হচ্ছে বিন্দু অবধি, তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি কাজ করে? পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর যেটা করে সেটা হচ্ছে টোটাল যে গ্রাফটা বা টোটাল এই তোমার ডায়াগ্রামটা, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মধ্যে বা জেড অ্যাক্সিসও থাকতে পারে, সেখানে কোনো একটা বিন্দু তার অবস্থানকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, যেমন কোঅর্ডিনেট কি করে? কোঅর্ডিনেট কোনো একটা পয়েন্টকে বোঝানোর চেষ্টা করে। এখানে কোঅর্ডিনেট, এখানে পজিশন ভেক্টর কি করে? অরিজিন থেকে যদি আমি ওই পয়েন্টে যেতে চাই, তাহলে আমি কোন রাস্তা বরাবর যাব, তাদের মধ্যে শর্টেস্ট পাথ কি, সব থেকে ছোট রাস্তা কি, সেটা বোঝানোর জন্য যে ভেক্টর কাজে লাগে তাকে বলা হয় পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর মানে কি? কেন্দ্র থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান, কেন্দ্র থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টর কাজ করে তাকে বলা হয় অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। which express position with respect to origin। এরপরে কি? সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? এটা পজিশন ভেক্টরেরই একটা এক্সটেনশন। ধরো এটা হচ্ছে পয়েন্ট পি, এটা হচ্ছে পয়েন্ট কিউ, তুমি এইটা কি, এটা হচ্ছে পি এর পজিশন ভেক্টর, এটা কি, এটা হচ্ছে কিউ এর পজিশন ভেক্টর। আর পি কিউটা কি? পি কিউটা হচ্ছে সরণ ভেক্টর, মানে এটা ছিল ওর প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল পয়েন্ট, কিউটা হচ্ছে তার অন্তিম অবস্থান বা ফাইনাল পয়েন্ট। তো এই প্রাথমিক পয়েন্ট থেকে অন্তিম পয়েন্টের মধ্যে যে কিভাবে গেছে সেটা যে ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয় তাকে বলা হয় সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, রাইট? তাহলে প্রাথমিক ও অন্তিম বিন্দুর সংযোগকারী ভেক্টর বা ভেক্টর কানেক্টিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এরপরে দেখো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর মানে কি? যার ভ্যালুটা শূন্য। ধরো তুমি এখান থেকে 5 মিটার গেছো, ধরো বারবার 5 কেন বলছি, ধরো 3 মিটার গেছো, আবার 3 মিটার গিয়ে ফিরে এসেছো, তাহলে তোমার আগের পজিশন আর এখনকার পজিশন দুটোই কিন্তু সেম, তাই না? তো তাহলে তোমার টোটাল সরণ কত? শূন্য। কিন্তু শূন্যটা কি? সরণটা কি? সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু কত? 0। তার ডিরেকশন কোন দিকে জানি না। তো তাহলে শূন্য ভেক্টর মানে হচ্ছে একটা এমন ভেক্টর যার ভ্যালুটা হচ্ছে শূন্য এবং তার নির্দিষ্ট কোনো ডিরেকশনও নেই।
যদি কোনো ভেক্টরের মান 0 এবং নির্দিষ্ট অভিমুখবিহীন, মানে এর ভ্যালুটা 0 আর নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই। তুমি এর ডিরেকশনটা কি নেবে? তুমি এদিক থেকে গেছিলে, তাহলে তোমার ডিরেকশন এইদিকে হওয়া উচিত, কিন্তু তুমি এইদিকে ফিরেছো, তাহলে তোমার ডিরেকশন এইদিকে হওয়া উচিত। তাহলে তোমার ডিরেকশন কোনটা হবে? যাওয়ার দিকটা না আসার দিকটা? তার কারণ আলটিমেটলি কেউ তো জেতেনি। আমি যে যাওয়াটা যা হয়েছে, আসাটাও তাই হয়েছে। আমি আগের জায়গায় চলে এসেছি। তাহলে কোন ভেক্টর জিতেছে? কোনো ভেক্টরই জেতেনি, দুটোই একে অপরে কাটাকাটি করে ফেলেছে, এখন 0 হয়ে গেছে। তাহলে আমি কার ডিরেকশনটা নেবো, তাই না? তো তাহলে কি হয়ে গেল? তাহলে শূন্য ভেক্টর হলো এটা, বা নাল ভেক্টর বলে। ভেক্টর which has 0 magnitude and no specific direction, তাকে কি বলে? তাকে বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। চলো পরেরটাতে যাচ্ছি। দেখো কি বলছে, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, সেটা কাকে বলে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, ইউনিট ভেক্টর তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। চলো দেখি কি করে করি। ইউনিট ভেক্টর মানে কি? ধরো খুব সহজভাবে বলতে গেলে, যে ভেক্টরের মান 1। একক মানে কি? একক মানে হচ্ছে 1, বা ভেক্টর which has value equal to 1, যাদের ভ্যালু 1, তাদের কি বলবো? তাদের বলবো ইউনিট ভেক্টর। এবারে ধরো যে কোনো ভেক্টর হতে পারে, পৃথিবীতে 1000 এরকম ভেক্টর রয়েছে যা তুমি নিতে পারো, যাদের ভ্যালু হচ্ছে 1, তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অক্ষীয় ইউনিট ভেক্টর নিতে হবে, মানে অ্যাক্সিস ইউনিট ভেক্টর। আমরা কি জানি? আমরা মোটামুটি জানি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে 3টে অ্যাক্সিস থাকে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ঠিক, ধরো তুমি এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি 1 ইউনিট যাও, ধরো তুমি কোথায় একটা যাচ্ছ এক পা করে, তো এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি 1 ঘর যাও, তখন সেটাকে কি বলবো? সেটাকে বলবো আই ক্যাপ। দেখো ইউনিট ভেক্টরকে, নর্মাল ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? মাথায় অ্যারো দিয়ে। ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় মাথায় এরকম একটা ক্যাপ। ঠিক আছে, কারণ ইউনিট ভেক্টরকে আলাদা একটা ভেক্টর। কেন? কারণ এর ভ্যালুটা 1। আমি জানি নর্মাল ভেক্টর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, কিন্তু এর ভ্যালু একই হবে। তো তাই জন্য ইউনিট ভেক্টরকে নর্মাল ভেক্টরের মতন রিপ্রেজেন্ট না করে আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়। কিভাবে? মাথায় ক্যাপ দিয়ে। যেরকম বড়রা মাথায় হ্যাট পরে, বাচ্চারা মাথায় ক্যাপ পরে, তেমনি ইউনিট ভেক্টর যেহেতু বাচ্চা ভেক্টর, তাই জন্য তুমি ভাবতেই পারো যে ওর মাথায় একটা ক্যাপ পরে রয়েছে। সেইটা কি বোঝা যায়? যে ও বাচ্চা, তার মানে ও একটা ইউনিট ভেক্টর। এরপরে চলে আসি 3টে ভেক্টরের জন্য। সেটা কি? অক্ষীয় ভেক্টর। সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর 1 ঘর যাও, সেটাকে বলবো আই ক্যাপ। তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 1 ঘর যাও, সেটাকে বলবো জে ক্যাপ। তুমি যদি জেড অ্যাক্সিস বরাবর 1 ঘর যাও, সেটাকে বলবো কে ক্যাপ। তার মানে আই ক্যাপ মানে হচ্ছে 1 ঘর যাবে তুমি, কারণ ভ্যালুটা হচ্ছে 1। জে হচ্ছে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর কে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে আই, জে, কে এই 3টে বিশেষ ইউনিট ভেক্টর, যেটা দিয়ে কি করে? যেটা দিয়ে কারোর স্থানাঙ্ক তৈরি করা যায়, কারোর কোঅর্ডিনেট তৈরি করা যায়। রাইট? আচ্ছা, এরপরে কি? একক ভেক্টর থেকে অবস্থান ভেক্টরে কি করে আসবো? খুব ভালো প্রশ্ন। ধরো একটা আমি নিলাম, একটা আমি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটার ধরো স্থানাঙ্ক হচ্ছে 4, 3। ঠিক আছে, এবার এই 4, 3 পয়েন্টটা মানে কি? আমি এক্স অ্যাক্সিস বরাবর 1, 2, 3, 4 ঘর যাব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি 3 ঘর যাব। ঠিক, এক্স অ্যাক্সিস বরাবর 4 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 1 ঘর মানে যদি আই ক্যাপ হয়, তাহলে 4 ঘর মানে হবে 4 আই ক্যাপ, আর 3 ঘর মানে হবে 4 জে ক্যাপ। কারণ এক্স অ্যাক্সিস বরাবর 1 ঘর মানে যদি আই ক্যাপ হয়, 4 ঘর মানে 4 আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ঘর যাওয়া মানে হচ্ছে যদি জে ক্যাপ হয়, তাহলে 3 ঘর যাওয়া মানে 3 জে ক্যাপ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি?
এর পজিশন, এ কি কোঅর্ডিনেট কি ছিল 4 3, তাহলে এর পজিশন ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টর হবে এই ভেক্টরটা। এবার এই ভেক্টরটা ধরো, এই ভেক্টরটার নাম দিলাম আমি পি। এবার এই পি ভেক্টরটা আমি লিখতে পারি এখান থেকে এখানে গেলে 4i ক্যাপ আর 3j ক্যাপ, এই দুটোকে যোগ করে দিলেই পেয়ে যাব আমি 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখান থেকে কি হয়ে গেল, আমি এর পজিশন ভেক্টরটা জানতে পারলাম। ঠিক, ওকে। তেমনি তোমাকে ধরো যে কোনো কোঅর্ডিনেট দিয়ে দিল, ধরো যদি এক্স ওয়াই না দিয়ে এক্স ওয়াই জেডও দিয়ে দেয়, ধরো তোমাকে বললো 2 1 -1, ঠিক আছে, 2 1 -1, এটাকে পজিশন ভেক্টর তুমি কি লিখতে পারবে? এটাকে লিখতে পারবে যেহেতু 2 রয়েছে তাহলে 2i ক্যাপ, 1 আছে তার মানে 1 ইন্টু জে ক্যাপ মানে শুধু জে ক্যাপ, আর -1 তার মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে আমি কি পেয়ে গেলাম 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা করে কি পেয়ে গেলাম? এটা করে আমি ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম, রাইট? সরি, আমি পজিশন ভেক্টরটা পেয়ে গেলাম। তার মানে পজিশন ভেক্টর তোমাকে যদি ইউনিট ভেক্টর তোমাকে যদি বলে দেয় যে তার কোঅর্ডিনেট, তাহলে তুমি সেখান থেকে তার অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা বার করতে পারবে। চলো পরেরটাতে যাই। একক ভেক্টর থেকে যদি আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি করে পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি তোমাদের অলরেডি ভেক্টরগুলো যখন ডিসকাস করেছিলাম সেখানে বলেছিলাম। ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে বললাম যে আমি x1 y1 z1, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে ধরো x2 y2 আর z2। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি p ভেক্টর নিই, এই ভেক্টরটাকে আমি যদি q ভেক্টর নিই, এই ভেক্টরটাকে আমি নিতে পারি ধরো r ভেক্টর। ঠিক, তাহলে p ভেক্টরটা দেখো কি হবে, p ভেক্টরটা হবে এখানে x কোঅর্ডিনেট হচ্ছে x1, তাহলে কি লিখবো x1 i ক্যাপ y1 j ক্যাপ আর z1 k ক্যাপ। আর q ভেক্টরটা কি হবে, q ভেক্টরটা হবে x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। তাহলে p আর কি পেয়ে গেলাম। এবারে কি, এবারে দেখো এখান থেকে এখানে এসেছি আমি, মানে আমি কোন পয়েন্ট দিয়ে কোন পয়েন্ট এসেছি, ধরো এটা হচ্ছে a বিন্দু, এটা b বিন্দু, আমি a থেকে b তে এসেছি, a থেকে b তে এসেছি। আমি তখন বলেছিলাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর বার করার জন্য কি করতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে, অন্তিম মাইনাস প্রাথমিক করতে হবে। তাহলে কি করব, তাহলে অন্তিমটা, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইমারি, এটা হচ্ছে অন্তিম বা ফাইনাল। তাহলে কি করব, আমাকে যদি আর ভেক্টর বার করতে হয় সেটাকে আমি কি লিখব, বি মাইনাস এ করবো, মানে এ থেকে বিতে গেছি আমি, তাহলে কিউ মাইনাস পি করবো, কারণ কিউটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা কি x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ মাইনাস ইনিশিয়ালটা কি ছিল, এটা x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ। এরপরে দেখো এখন আমরা ইউনিট ভেক্টর যোগ বিয়োগ করতেও শিখবো। আমি সবসময় যখন যোগ বিয়োগ করব, আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ করব। তাহলে কি হয়ে গেল, আই ক্যাপে কি আসে x2 মাইনাস x1, তাহলে লিখবো x2 মাইনাস x1 আই ক্যাপ y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টর একটা ছোট প্রবলেম করে দেখাচ্ছি। ধরো তোমাকে বললো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 2 1 3, আর এইটার কোঅর্ডিনেট তোমাকে বললো 1 2 1, ধরো এমনি বললাম। তাহলে কি করব, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি করে বার করব, এটা কত রয়েছে 1 2 1, এটা 2 1 2, তাহলে আমার পি ভেক্টর কত হচ্ছে, পি ভেক্টর দেখো কত হচ্ছে 2 1 3, মানে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আর কিউ ভেক্টরটা কত হচ্ছে, কিউ ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ।
তাহলে কি হয়ে গেল, তাহলে আমি পিটা জানি কিউটা জানি। এবারে আরটা কি হবে, আরটা হবে কিউ মাইনাস পি, মানে প্রাথমিক এটা এটা অন্তিম, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যেখান থেকে শেষ করেছি মাইনাস যেখান থেকে শুরু করেছি। তাহলে কি হবে, তাহলে কিউ মাইনাস পি আমাকে ভেক্টরটা নিতে হবে। এবার দেখো এটা আই মাইনাস টু আই, তাহলে কি হয়ে যাবে মাইনাস আই ক্যাপ। এটা দেখো টু মাইনাস জে, টু জে মাইনাস জে, তাহলে কি হয়ে যাবে প্লাস জে ক্যাপ। আর এটা কি কে মাইনাস থ্রি কে, মানে মাইনাস টু কে ক্যাপ। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, আমি এখানে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়ে গেলাম কিভাবে, জাস্ট ইউনিট ভেক্টর করে, রাইট? ওকে, চলো এরপরে কি, যে কোনো ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয়। এটা একটা খুব সুন্দর একটা কাজ। চলো দেখি কি বলতে চাইছি। আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাই নেব। ধরো এইটার কোঅর্ডিনেট হচ্ছে 4 3, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এখান থেকে আমি যদি 4 ঘর যাই তাহলে এইটা কত হয়, এটা হয় 4i ক্যাপ। এখান থেকে 3 ঘর গেলে এটা হয়ে যায় 3j ক্যাপ। তাহলে এর পজিশন ভেক্টর কত হচ্ছে, এর পজিশন ভেক্টর হয়ে যাচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, রাইট? এটা কি, এটা একটা ভেক্টর, ঠিক আছে, পজিশন ভেক্টর। এবারে এই ডিরেকশনে যদি তোমাকে একক ভেক্টর নিতে হয়, মানে এই ডিরেকশনে যদি তুমি 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা যদি তোমাকে করে যেতে হয়, আমি কি বলেছিলাম ইউনিট ভেক্টর অনেক রকম হতে পারে। স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে, কিন্তু যে কোনো দিকে ইউনিট ভেক্টর হতে পারে। তাহলে এই দিকে এই 1 পা 2 পা করে যাওয়া এইগুলোর ভ্যালু কত, সেটা বার করতে গেলে আমাদেরকে বার করতে হবে পি যেই দিকে পজিশন ভেক্টরটা রয়েছে সেই দিকে ইউনিট ভেক্টর, তার মানে পি ক্যাপ। এবার এই পি ক্যাপের ভ্যালু কত, পি ক্যাপের ফর্মুলা হচ্ছে ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের ভ্যালু, ঠিক আছে। ইউনিট ভেক্টরের ফর্মুলা কি, ইউনিট ভেক্টরের ফর্মুলা হচ্ছে সবসময় অ্যাকচুয়াল পুরো ভেক্টরটা ডিভাইড বাই তার ভ্যালু। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো পি ভেক্টর মানে হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর ভ্যালু, চলো আমরা ভেক্টরের যদি ইউনিট ভেক্টর দিয়ে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করা হয় তার ভ্যালুটা বার করতে শিখি। এর ভ্যালুটা হবে, দেখো এক্স, এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সঙ্গে যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে বা যে সহগগুলো রয়েছে সেগুলোকে রুটের মধ্যে নিয়ে স্কোয়ার করে নেব। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক। বেসিক্যালি কিছুই না, বেসিক্যালি কোনো ভেক্টরের ভ্যালু বার করা মানে হচ্ছে পিথাগোরাসই অ্যাপ্লাই করা, তাই না? দেখো এই দিকে 4 এই দিকে 3, তাহলে তুমি এর ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। এটা বেসিক্যালি পিথাগোরাস ফর্মুলা, কিন্তু মানে জিনিসপত্রগুলোকে রিলেট করাটাও একটা মুশকিল, কারণ ধীরে ধীরে যখন এটা আমি করাচ্ছি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মিলিয়ে, যখন জেড অ্যাক্সিস চলে আসবে তখন এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে জেড স্কোয়ারটাও চলে আসবে। তো সবই ধীরে ধীরে হবে। তাহলে চলো দেখি, এখানে কি দেখতে পাচ্ছি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 16 প্লাস 9 মানে √25 ইকুয়াল টু 5। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে কি করব, তাহলে এবার এটাকে ছাড়িয়ে নেবো, আলাদা করে নেবো। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 5 আই ক্যাপ প্লাস 3 ডিভাইডেড বাই 5 জি। তাহলে কি পেয়ে গেলাম, ইউনিট ভেক্টরটা কি পেয়ে গেলাম, ইউনিট ভেক্টরটা হচ্ছে 4/5 আই ক্যাপ প্লাস 3/5 জে ক্যাপ। তোমরা বলতেই পারো যে স্যার ইউনিট ভেক্টরের ভ্যালু তো 1 হওয়ার কথা, এর ভ্যালু তো দেখে মনে হচ্ছে না 1। তাহলে চলো ইউনিট ভেক্টরের ভ্যালু বার করে দেখি। ইউনিট ভেক্টর পি এর ভ্যালু যদি বার করতে যাই তাহলে কি করব, আবার একই ফর্মুলা ইউজ করব, যে আই এর যে কোএফিসিয়েন্ট বা সহগ তার স্কোয়ার প্লাস জে এর সঙ্গে যেটা হচ্ছে সেটা স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি, 4 এর 5 তার স্কোয়ার প্লাস 3 এর 5 তার স্কোয়ার। তাহলে কি পেয়ে যাব, তাহলে এটা পেয়ে যাচ্ছি 16/25 প্লাস 9/25 ইকুয়াল টু 25/25, কেটে কুটে একই পাচ্ছি। তার মানে দেখো ইউনিট ভেক্টরের ভ্যালুটা 1 আসার কথা, 1 এসেছে, জাস্ট এরকম আলাদা আলাদা করে এসেছে। তোমরা হয়তো এক্সপেক্ট করছিলে যে ভ্যালুটা জাস্ট কেটে কুটে জাস্ট 1 চলে আসবে, সেরকম হয় না। কি হয় যে তার ভ্যালুটা এইরকম একটা আসবে, তার রিপ্রেজেন্টেশন থেকে দেখতে এইরকম আসবে, কিন্তু তার ভ্যালুটা যখন আমি নর্মালি যেভাবে ফর্মুলা ফেলে বার করব সেখান থেকে ভ্যালুটা কিন্তু এটাই আসবে। তাহলে ভেক্টরের ভ্যালু কি করে বার করতে সেটাও শিখলাম। ধরো তোমাকে বলে দিল
কিছু একটা ধরো বললো ভেক্টর আর, ভেক্টর আর এর ভ্যালু হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আর এর ভ্যালু কি করে বার করব? তাহলে আর এর ভ্যালু বার করব, একটা প্রথমে রুট দেব, তারপরে সহগগুলোকে কোএফিসিয়েন্টগুলোকে স্কোয়ার করে অ্যাড করে দেবো, মানে 3 স্কোয়ার, এখানে জে এর সাথে কিছু নেই মানে 1 আছে 1 স্কোয়ার, আর এখানে 2 আছে 2 স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 9, এটা 10, আর এটা 4, তাহলে √14। এইভাবে বার করতে হয় ভেক্টরের ভ্যালু। কখন? যখন ভেক্টরটা তোমাকে ইউনিট ভেক্টর আকারে দিয়ে দেবে, রাইট? আরো কিছু আছে কি? হ্যাঁ, আরো রয়েছে কম্পোনেন্ট ভেক্টর। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? কম্পোনেন্ট ভেক্টর, কম্পোনেন্ট ভেক্টর মানে কি, কি করে করতে হয় চলো দেখি। ধরো এটা হচ্ছে পয়েন্ট পি, পয়েন্ট পি নিয়ে পয়েন্ট এ নি, এটা ও, এটা এ, এই ভেক্টরটার নাম হচ্ছে পি, ঠিক? এইবারে এটা কি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ভেক্টরটা বড্ড বড় নিয়ে ফেলেছি, একটু ছোট নি, আঁকতে সুবিধা হবে, ঠিক আছে? এ পয়েন্টটাকে একটু কাছে নিয়ে এসে চলে আসি, তাহলে কি এটা হচ্ছে পয়েন্ট পি। এবারে পয়েন্ট এই ভেক্টর পিটা, এটা হচ্ছে পয়েন্টে ও থেকে এ অবধি পজিশন ভেক্টরটা কি? পি। তাহলে পিটা কি? ও থেকে এতে যাওয়ার পজিশন ভেক্টর। আচ্ছা, এবারে এইটা কত? এটা হচ্ছে থিটা। এরপরে দেখো, আমরা ধরো মনে করো এটা হচ্ছে ভেক্টর পি, এই ভেক্টর পি তাকে আমি মনে করো এটা একটা বাবার সম্পত্তি। এখন দুই ছেলে রয়েছে, একটা ছেলে এক্স অ্যাক্সিস, একটা ছেলে ওয়াই অ্যাক্সিস। এখন এই সম্পত্তিটা দুজনের মধ্যে ভাগাভাগি হবে। কি করে ভাগাভাগিটা করব? ধরো এটা যদি ভেক্টর পি থাকে, আমরা একটা কাজ করছি, আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানছি। ধরো এটা যদি ও হয়, এটাকে আমি বলছি বি, এটাকে বলছি সি। এখান থেকে যদি আমি কস থিটা বার করতে চাই, দেখো কি হবে। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে হয়ে যাবে ওবি ডিভাইডেড বাই ও এ। এবারে ওবিটা কি? দেখো এই পিটাকে যদি আমি ভাঙি, এক্স অ্যাক্সিস যতটা পেয়েছে সেটাকে বলছি পি এক্স, আর ওয়াই অ্যাক্সিস যতটা পি এর যতটা ভাগ পেয়েছে তাকে বলছি পি ওয়াই, ঠিক আছে? এই সম্পত্তি পি যদি ভাগাভাগি হয়ে গিয়ে থাকে, তা এক্স অ্যাক্সিস যেটা পেয়েছে সেটা পি এক্স, ওয়াই অ্যাক্সিস যেটা পেয়েছে সেটা পি ওয়াই, রাইট? আচ্ছা, এবারে কস থিটা, কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস, মানে ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? পি এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে পি। বেসটা পি এক্স, হাইপোটেনিয়াসটা পি। তাহলে পি এক্স কি পেয়ে যাচ্ছি আমি? পি এক্স পেয়ে যাচ্ছি পি কস থিটা। এরপরে কি? যদি আমি সাইন থিটা লিখি, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে দেখো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস। হাইটটা কত? এবি, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে ও এ। এবারে এবি আর ওসি এটা তো একই কথা, কারণ এটা কি? এটা যা হাইট হবে এটাও তাই হাইট হবে। এবারে ওসি, ওসিটা কি? ওসি হচ্ছে এটা, মানে পি ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে পি ওয়াইটা দেখো কি বেরিয়ে যাচ্ছে? পি ওয়াইটা বেরিয়ে যাচ্ছে পি সাইন থিটা। তাহলে দেখো আমরা এই পি ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে ভাগ করে দিয়েছি। পি কত পেয়েছে? পি পেয়েছে পি এক্স, পি এক্স এর ভ্যালু কত? পি কস থিটা। আর ওয়াই অ্যাক্সিস কত পেয়েছে? পি সাইন থিটা। তার মানে দেখো পি ভেক্টরকে ভেঙে আমি কি পেয়ে গেছি? পি কস থিটা পেয়ে গেছি, আর পি সাইন থিটা পেয়ে গেছি। ক্লিয়ার? তো এই জিনিসটাকে মনে রাখার জন্য সবসময় এইভাবে ভাবতে পারবে যে ভেক্টরের যেদিকে থিটা সেটা কস থিটা, যেদিকে থিটা নয় সেটা সাইন থিটা। মনে রাখবে। কি করে মনে রাখবে? সবসময় তো তোমাকে এই সাইন থিটা কস থিটা বার করে পি এক্স পি ওয়াই বার করবে তার কোনো মানে নেই। আমাদেরকে এবার খুব র্যাপিডলি প্রবলেম সলভ করতে হবে, তখন কিন্তু বারবার এইরকম জিনিসগুলো করলে হবে না। তোমাদেরকে ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে, আর ফর্মুলা মনে রাখার জন্য যা যা শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো সব আমি প্রোভাইড করবো। তাহলে সবসময় তোমাদের কি বলছি, পি ভেক্টরটা হচ্ছে মেন ভেক্টর, আর পি এক্স আর পি ওয়াই হচ্ছে কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? পি এর কম্পোনেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে পিটা কি? পিটা হচ্ছে কম্পোনেন্ট কার? পি এক্স আর পি ওয়াই। তাহলে পি এক্সটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, পি ওয়াইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। পি এক্স এর ভ্যালু কত হবে? পি এক্স এর ভ্যালু হবে, কারণ পি এর যেদিকে থিটা সেটা কস থিটা,
যেদিকে থিটা নেই সেটা সাইন থিটা। ক্লিয়ার? মনে থাকবে। পিএক্সটা কি আছে? পিএক্সটা হচ্ছে পি এর যেদিকে থিটা সেদিকে আছে, তাহলে পিএক্সটা কি হয়ে যাবে? পি কস থিটা। পি ওয়াইটা হচ্ছে যাবে পি সাইন থিটা। রাইট? এইভাবে মনে রাখবে। তাহলে আজকে কিন্তু বলতে গেলে ভেক্টরে প্রায় 0 থেকে হিরো একটা ক্লাস আমি করিয়ে দিলাম। এখানে ভেক্টর রিলেটেড যে ছোট ছোট যে জিনিসপত্রগুলো জানার দরকার, যেগুলো আমাদের পরবর্তীকালে যে আমরা যখন যে ফর্মুলাগুলো ডিরাইভ করব, যে অঙ্কগুলো করব, সেগুলোর একটা স্ট্রং ফাউন্ডেশন, একটা স্ট্রং ভিত্তি তৈরি করতে পারছি, সেটা কি? সেটা হচ্ছে এই ভেক্টর মাধ্যমে। তাহলে এটা হয়ে গেল কম্পোনেন্ট ভেক্টর। আর হয়তো আজকে ক্লাসে কিছু নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট বলা। নেক্সট চ্যাপ্টারটাতে মানে নেক্সট ভিডিওটাতে আমরা কি করব, দুটো ভেক্টরকে অ্যাড কি করে করতে হয়, কত রকম ভাবে অ্যাড করা যায়, তার কি ফর্মুলা হয়, তার কত রকম কেস হয়, সেইগুলো ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা যাতে গ্রো হতে পারে, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি 3K তে যাওয়ার। এখন হয়তো তোমাদের হয়তো পড়াশোনা তেমন একটা করছো না, জানি না কেন। পরীক্ষার আগে পড়াশোনা করবে হয়তো, তখন ভিডিওগুলো দেখবে, তখন ভিডিওগুলো আরো হয়তো মোমেন্টাম পাবে। বাট তোমাদেরকে প্রত্যেককে বলে রাখা, এখন থেকে পড়াশোনা করতে শুরু করে দাও, তার কারণ সেমিস্টার কখন চলে আসবে তোমরা নিজেরাও টের পাবে না। তাই জন্য এখন থেকে যতটা পারবে লোডটাকে কমিয়ে রাখার চেষ্টা করো, ভিডিওগুলোকে দেখতে থাকো, নোটস বানাতে থাকো, তাহলে কি হয়ে যাবে, ডেফিনেটলি তোমাদের এক্সাম খুব ভালো হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি যে তোমরা হয়তো বুঝতেই পারছো যে ফিজিক্সের ক্লাস 11-এর শুরুর দিকটা খুব ডিফিকাল্ট, সত্যিই ডিফিকাল্ট। তো তাই জন্য এখন থেকে এই ব্যাপারটাতে একটু সিরিয়াস হও। কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স যা যা তোমার সাবজেক্ট থাকুক না কেন, সেই সাবজেক্টগুলোকে সঙ্গে নিয়েও ফিজিক্সটাকে একটু জোর দাও, শুধুমাত্র এই সেমিস্টারটা। তারপরে সেমিস্টারগুলোতে দেখবে ফিজিক্স দেখবে অনেকটা জলভাতে হয়ে যাবে। আমি আবারও বলছি, ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে ভালো করে করো, তাহলে দেখবে তোমাদের ফিজিক্স এমনি বাকিদের থেকে আরো ভালো হয়ে যাবে। আমি চেষ্টা করছি এই চ্যানেলের মধ্যে যতটা পারা যায়, যতটা ডিটেলসে, যতটা গুছিয়ে, যতটা অর্গানাইজড ওয়েতে পাওয়া যায়, তোমাদের কাছে এই কোয়েশ্চেন, এই লেকচার্সগুলো নিয়ে আসা তোমাদের উপকার হয়, যাতে তোমাদের হেল্প হয়, যাতে তোমাদের পড়াশোনাটা খুব ভালো করে করতে পারো। তোমরা যেখানেই পড়ো না কেন, তার সঙ্গে সঙ্গে লেকচার্সগুলো এজ এ সাপ্লিমেন্ট তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে চলো, এই ভিডিওটা আর বড় করছি না, তোমাদেরকে যা বলা সেটা বলা হয়ে গেছে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। এই ভিডিওটা তাহলে এখানে শেষ হচ্ছে। খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। বাই বাই।